দেখুন কি গহীন জঙ্গল, নিরিবিলি পরিবেশ। এখানে আর কোনো পর্যটক নেই, একাই আমি। যতটুকু পারি আমি সবাইকে চেষ্টা করে বাঁচানোর জন্য, আর সবাইকে সিগন্যাল দিয়ে গাড়ি দাঁড়াই। আমি একটু আগে দেখলাম বন্ধুরা, আমি আজ আপনাদের উদ্দেশ্যে আবারও যাচ্ছি সেই লাউয়াছড়া জাতীয় উদ্যান। হ্যাঁ, আমি চলে এসেছি সেই সিলেট রেলওয়ে স্টেশনে এবং পাহাড়িকা এক্সপ্রেস তথা 720 এর একটি টিকিট কেটে নেই। আর আমার আজকের ভ্রমণ ঠিক আগের ন্যায় সিলেট হতে সেই বানুগাছ পর্যন্ত, এবং সেখান থেকে আমি চলে যাব লাউয়াছড়া জাতীয় উদ্যান। আপনারা দেখতেই পাচ্ছেন এটি সেই, যদিও অনেকদিন হয়েছে তথা নতুন নির্মিত কমলাপুর রেলওয়ে স্টেশনের আদতে সিলেট রেলওয়ে স্টেশনটি। আজ আমি কিছুক্ষণ এই সিলেট রেলওয়ে স্টেশনের অসাধারণ কিছু দৃশ্য উপভোগ করলাম, সাথে আপনাদের জন্য দৃশ্যায়ন করি। তবে আমার খুব ভালো লাগছিল, বিশেষ করে উপরের দিকে তাকাতে। কি অসাধারণ এই নির্মাণ কাজ! কাচের এই গম্বুজগুলো থেকে সত্যি আলো আসছিল প্রচুর। যেখানে দরকার হতো অনেক বৈদ্যুতিক বাল্বের, সেখানে এই কাচের গম্বুজগুলোই অসাধারণভাবে আলো দিচ্ছে। হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই সিলেট রেলওয়ে স্টেশনে আছি। আমার আজকের বক্তব্য হলো সেই সিলেট টু চট্টগ্রামগামী পাহাড়িকা 720 দিয়ে আমি চলে যাব বালুগাছ, সেখান থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান। আপনারা আমার সাথে থাকুন। দেখতে পাচ্ছেন অপেক্ষমান যাত্রীর ঢল নেমেছে আজকের এই পাহাড়িকা 720-এর। আপনারা দেখুন এই সেই সিলেট রেলওয়ে স্টেশনের 1 নং প্ল্যাটফর্ম, এবং এটা 2 নং প্ল্যাটফর্ম, এবং সেটা 3 নং প্ল্যাটফর্ম। যতটুকু জানি আজকে পাহাড়িকার এই যাত্রা শুরু করবে 3 নং প্ল্যাটফর্ম থেকে। আদতে এই পাহাড়িকা 720 ট্রেনটি প্রতিদিন সিলেট রেলওয়ে স্টেশন থেকে 10:30-এ তার যাত্রা শুরু করলেও আজ একটু বিলম্ব হচ্ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন আজকের যাত্রার 29:15 পাহাড়িকা 720 এর ইঞ্জিনের কাছে আমি আছি, তথা এখানকার লোকোমাস্টার ইঞ্জিন বগিতে বসে অপেক্ষমান কখন সেই ককপিট তথা ওয়াশের কাজ শেষ হবে আর রেকগুলো জয়েন্ট হবে, তথা আজকের শুভযাত্রা শুরু হবে। অতঃপর আমার চোখে পড়ল রেকটি চলে এসেছে। অন্য একটি ইঞ্জিনের দ্বারা সাধারণত রেকগুলো নিয়ে আসা হয় এবং এই উক্ত তথা যে ইঞ্জিন দিয়ে যাত্রা শুরু করবে তার সাথে জয়েন করা হয়। সত্যি বলতে এ দৃশ্য অসাধারণ, কেননা দুটি ইঞ্জিনের সাহায্যে একটি ট্রেনকে জোড়া লাগিয়ে তারপর তার যাত্রা শুরু করা সত্যি অসাধারণ। দেখতেই পাচ্ছেন ট্রেনটি কিন্তু একদিক দিয়ে একটি ইঞ্জিন এনে দিচ্ছে, আর ওই ইঞ্জিনটা তার নিজের গতিতে চলে আসছে তার রেকের কাছাকাছি। অতঃপর এখানে কিছু মেকানিক্যাল কাজ আছে, আর এর জন্য বরাদ্দ আছেন কিছু সংখ্যক মেকানিশিয়ানরা, যারা এই ট্রেনের বগিগুলো জয়েন্ট দিয়ে থাকেন। আসলে আমার জানা নেই ওদের কি বলা হয়, যদিও ট্রেনের পাইলটকে লোকোমাস্টার বলা হয়। তথা ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি পাহাড়িকা 720-এ উঠে পড়েছি।
এবং আমার আজকের অসাধারণ যাত্রার শুরু হলো। সত্যি বলতে বিলম্ব হতে হতে প্রায় 11 ঘটিকার সময় পাহাড়িকা 720 চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে তার যাত্রা শুরু করলো সিলেট রেলওয়ে জংশন স্টেশন হতে। অতঃপর আমার আজকের যাত্রার উদ্দেশ্য তথা সিলেট রেলওয়ে স্টেশন হতে সেই বানুগাছ রেলওয়ে স্টেশন পর্যন্ত, আর আমি সেখান থেকেই চলে যাব ঠিক সেই আগের মতোই লাউয়াছড়া জাতীয় উদ্যানে, হ্যাঁ বাই রোড হয়ে, তথা সিএনজি অথবা বাসে করে আমাকে যেতে হবে লাউয়াছড়া জাতীয় উদ্যানে। প্রাকৃতিক রূপ লাবণ্যে ঘেরা এই প্রাকৃতিক স্বর্গরাজ্যকে উপভোগ করতে হলে আপনাদের সর্বপ্রথম যে জিনিসটি ইন্ডিকেট করতে হবে তা হলো সিলেট আসলে রেল ভ্রমণ, নতুবা সিলেট টু চট্টগ্রামগামী অথবা সিলেট টু ঢাকাগামী যে কোনো ট্রেন ধরে চট্টগ্রাম হতে নতুবা ঢাকা হতে আসতে পারেন সিলেট ভ্রমণে। আমাদের বগিতে প্রায় সবাই একটু টায়ার্ড ছিল, জানি না কেন, আবার কেউ কেউ তাদের গল্পগুচ্ছ এবং নাস্তা খাচ্ছিল। যদিও ওই নাস্তাওয়ালা ভাই আমাকে বললেন কিছু নাস্তা নিতে, কিন্তু আমি চাইলাম না। নাস্তা খেতে লাগলে এই প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করা মিস হয়ে যাবে। তথা দেখতে থাকলাম অগ্রহায়ণের সেই ভাদ্র আশ্বিন মাসের কচি সবুজ ধানগুলো। আর তো মাত্র 2 মাস পেকে এরা সোনালি বর্ণ হবে সোনার মাসে। বন্ধুরা, চলে এলাম সেই বিখ্যাত ফেন্সগঞ্জ রেলওয়ে ব্রিজের উপর, আর এই সেই প্রিয় কুশিয়ারা নদী। অবাক করা বিষয় হলেও সত্যি, এবছর ভাদ্র আশ্বিনেও কুশিয়ারার যৌবন যেন এখনও ছুঁই ছুঁই। ওরা পানিতে কুশিয়ারা দেখতে অসাধারণ লাগছিল। আর সাথে এই যে সেই ব্যস্ততম ফেন্সগঞ্জ বাজার, তথা ফেন্সগঞ্জ বাজার হতে ট্রেনটি আবারও তার গতিতে ফিরে গেল। এক টানে দ্রুতগামী পাহাড়িকা 720 ফেন্সগঞ্জ মাঝগাঁও ছেড়ে তার যাত্রাবিরতির প্রথম রেলওয়ে স্টেশন তথা মাঝগাঁওয়ে চলে এলো। আর এটি সেই মাঝগাঁও রেলওয়ে স্টেশন। এখানে পাহাড়িকা 720 কিছুক্ষণ দাঁড়ানোর পর আবারও ছুটতে থাকলো তার যাত্রার উদ্দেশ্যে। সত্যি বলতে আজকের পাহাড়িকা 720 খুবই দ্রুত ছিল। তথা ভিউয়ার্স, চলে এলো সেই চোখ জোড়ানো দৃশ্য সম্বলিত এলাকা, হ্যাঁ আমার খুব প্রিয় ভাটেরা। বন্ধুরা, আপনারা যারা সিলেট টু চট্টগ্রাম, সিলেট টু ঢাকা কিংবা চট্টগ্রাম টু সিলেট আসবেন বা ঢাকা থেকে সিলেট আসবেন, আপনাদের চোখে এই এলাকাটি অবশ্যই চোখে পড়বে। উপভোগ করে নেবেন আপনাদের নিজ দায়িত্ব থেকে। দেখতে দেখতে এই যাত্রার সবচেয়ে বিখ্যাত রেলওয়ে জংশনে পৌঁছে গেলাম, হ্যাঁ কুড়াউড়া রেলওয়ে জংশন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি কুলাউড়া রেলওয়ে জংশন। আর এখান থেকে মাত্র 30 মিনিট সময় লাগবে আমাকে যেতে বানুগাছ। তথা ভিউয়ার্স, আজকের এই ভ্রমণে বানুগাছই আমার শেষ, তথা সেই বানুগাছ থেকেই আমাকে চলে যেতে হবে বাই রোডে সিএনজি অথবা বাসে করে লাউয়াছড়া জাতীয় উদ্যান। কি বলবো, কুলাউড়া হতে যখন ট্রেন ছুটলো তখন আমি চুপ করে যখন প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করছিলাম, হ্যাঁ চলে এলাম সেই বিখ্যাত বরমচাল হাওরে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বরমচালের হাও, যদিও এখন মাঝে মাঝে সবুজ ধানে সজ্জিত হয়েছে, আর কিছু কিছু জায়গায় পানি এখনো দেখা যাচ্ছে। আহ, অসাধারণ মুহূর্ত। একদিক থেকে আমি বরমচালের হাওরকে উপভোগ করতে থাকলেও আমার কানে বেজে উঠল এই অসাধারণ সুর।
বেহুলার সুরের সাথে অসাধারণ প্রাকৃতিক স্বর্গরাজ্যকে উপভোগ করতে করতে তথা চলেই আসলাম বানুগাছ রেলওয়ে স্টেশনের সন্নিকটে। আর তো অল্প কিছুক্ষণ চলেই আসব সেই বানুগাছ। বন্ধুরা আপনারা দেখুন, চলে এসেছি সেই বানুগাছ, আর এই সেই পাহাড়িকা। বানুগাছ রেল স্টেশনে নামার পর আমি হাঁটতে থাকি সেই প্লেসের উদ্দেশ্যে, তথা যেখান থেকে আমি উঠবো সিএনজি অথবা বাস। আজ আমি বাস গাড়ি পাই, তথা আমি উঠে পড়ি একটি সিএনজি। হ্যাঁ, এখান থেকে সিএনজি ভাড়া জনপ্রতি 40 টাকা করে। অতঃপর সিএনজিতে আমি পিছনে বসে উপভোগ করতে থাকলাম অসাধারণ একদিনের অসাধারণ প্রকৃতি। এখানে এসে যদিও বৃষ্টির সম্ভাবনা আমি দেখছি না, এত সুন্দর মুহূর্ত পাবো কল্পনা করি। একটি রৌদ্রোজ্জ্বল দিনের সাথে বৃষ্টির দিন, বুঝতেই তো পারছেন। আর তা যদি হয় এই বানুগাছের রাস্তা তথা লাউয়াছড়ার রাস্তা, লাউয়াছড়া যেতে যে রাস্তা, সেই রাস্তা আঁকাবাঁকা রাস্তা দিয়ে সিএনজি করে এই প্রথম যাত্রা আমার। মনে হচ্ছিল এক স্বর্গরাজ্যে হারিয়ে যাচ্ছি আবারও। এমনিতেই আমি আজ যাব লাউয়াছড়া জাতীয় উদ্যান। হ্যাঁ, বাংলাদেশের সুন্দরবনের পরেই এই ফরেস্ট বনটি একটি অভয়ারণ্য বটে। চিরহরিৎ এই বনটি দেখতে আমার মন চায় বারবার, তাই তো আসি এবং আপনাদের দৃশ্যায়ন করি। অসাধারণ এই আঁকাবাঁকা পথ বেয়ে যাবার সময় আমার মনে হচ্ছিল যদি পেয়ে যেতাম কোনো এক অজানা প্রাণীকে, নতুবা কোনো বন্য শুকরকেও দেখতে পেতাম। কিন্তু আদতে আমার কপালে এরকম কিছু জুটে না, আর তাই আমি কিছু পাইও না। অতঃপর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে মূল ফটকে তথা মেইন গেটের সামনে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লাউয়াছড়া জাতীয় উদ্যানে এই সিএনজি হতে বানুগাছ থেকে চলে আসলাম। এখানে নেমেই আমি দেখি বৃষ্টি, তথা আমি উঠে গেলাম এই টমটমে, কিছু করার নেই। অতঃপর টমটম থেকে নেমে আমি চলে আসি এক দৌড় দিয়ে এই কাউন্টার করে, আর এখানে টিকিটটি কেটে নেই। তথা দেখলাম অনেক দর্শনার্থী জড়ো হয়েছেন বৃষ্টিমুখর এই দিনে এই দোকানটিতে। তথা আমি কাউন্টার থেকে টিকিটটি সংগ্রহ করি, কিছুক্ষণ অপেক্ষা করি তাদের সাথে। কিছু করার ছিল না আমার আর। কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেলে আমি ঢুকে পড়ি প্রিয় সেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে এই দ্বিতীয়বারের মতো। সেদিনকার প্রথম ভ্রমণে আসার পর থেকেই আমার মনে হচ্ছিল আমি বৃষ্টিমুখর একদিনে যদি লাউয়াছড়া জাতীয় উদ্যান যেতে পারতাম। তথা আজ বৃষ্টি চলেই এলো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি বৃষ্টিতে ভিজে গেছি। হ্যাঁ, আর এই যে আমার হাতে আমি কিছু নাস্তা নিয়েছি, ওগুলো আমি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ওই সামনে মসজিদে বসে আমি খাবো। কারণ এখানে আপনারা আসলে ভিতরে তেমন কোনো রেস্টুরেন্ট বা হোটেল পাবেন না, আর ওই বাইরে শুধু চিপ বা কেক এই ধরনের কিছু নাস্তার জিনিস আছে, আপনারা খেতে পারবেন চাইলে। কিন্তু সত্যি দুঃখজনক, এখানে কোনো রেস্টুরেন্ট নেই। যদিও একটা রেস্টুরেন্ট শুনেছি আছে, তা কিন্তু সেই ভিতরে পুঞ্জিতে। অতঃপর বন্ধুরা দেখুন, আমি চলে এসেছি সেই লাউয়াছড়া জাতীয় উদ্যানের একদম ভিতরে। আর এটি সেই জিরি, অসাধারণ। আর এই জিরির উপরে এই ব্রিজটি, সত্যি বলতে এই বর্ষার মৌসুমে আসলে আপনারা এই জিরিতে আরও পানি দেখতেন। যদিও আমি এখনো সেই ভাদ্র মাসে এসে তথা শরৎকালে এসে, আশ্বিন মাসে এসে আমি অনেক পানি দেখতেছি। এখন শরৎকাল, যদিও বর্ষা চলে গিয়েছে, কিন্তু এই জিরিগুলোতে পানি আছে। আর যারা পশুপ্রেমী, পাখিপ্রেমী, তারা অবশ্যই এই বর্ষাকালে আসার চেষ্টা করবেন, কেননা এই বর্ষাকালেই সাধারণত এই জিরিগুলোতে অনেক ধরনের প্রাণী নামে, কারণ পানি পান করার জন্য। অতঃপর বন্ধুরা, আপনারা দেখুন অসাধারণ এক দৃশ্য সেই লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে যখন চট্টগ্রাম টু সিলেটগামী পাহাড়িকা অবস্থান করে। এই তো সেই পাহাড়িকা
চট্টগ্রাম টু সিলেটগামী। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম টু সিলেটগামী সেই পাহাড়ি ঘাট 719। পাহাড়িকা 719 চট্টগ্রাম টু সিলেটগামী সেই ট্রেনটি চলে যাওয়ার পর দর্শনার্থীরা আবারও জড়ো হয়ে গেলেন তাদের প্রিয় সেই রেল লাইনের উপর হাঁটাহাঁটিতে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের দর্শনার্থী চলে এসেছেন, তার মধ্যে একদল মডেল। উনি সেই বিখ্যাত হুমায়ুন আহমেদের লেখক এবং তার পরিচালনার সেই আমার আছে জল সে ট্রেনটিচর যেমন প্রতিভাবান একটি ফটোশট ছিলেন এখানকার ডিএসএলআর ক্যামেরা দিয়ে। আপনারা দেখুন এই যে আমাদের অনেক মায়ার এক চেহারা, উনি আমাদের ওয়াসিম ভাই এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেলওয়ে গেটম্যান যেটা দায়িত্ব পালন করতেছেন। উনি কিন্তু আপনি তো অনেক দিন যাবত আমি দেখতেছি, প্রায় 3 বছর। আমার যতবার আমি এসেছি আপনাকে হ্যাঁ, আমি 3 বছর ধরে এখানে আছি। আমার আর বাকি যেগুলো আপনার ইয়েতে শ্রীমঙ্গল ছিলাম 7 বছর। আদত ভাই আমি একজন সিলেটি, আপনার জানতে পারি কি আপনার নেটিভটা, মানে আপনার কোন এলাকার? আমি বর্তমানে জন্মস্থান আমার ঢাকায়, তবে আমি থাকি শ্রীমঙ্গল। আমার শ্রীমঙ্গলে, বাসা বাড়ি ও আচ্ছা। শ্রীমঙ্গল কইরা ফেলাইছি, কারণ আমার বাবা আমার চাকরি করতেন। আচ্ছা ওয়াসিম ভাই, আপনি তো আমি তো দেখি দুই একটা ঘটনা ঘটেছিল, কিন্তু আমি তো দেখি আপনার দায়িত্ব আপনি এত মানে নিয়ম আমি আমার অনুসরণ যতটুকু আপনার আমি মন চেষ্টা থেকে করি। করে। হ্যাঁ, আমি আপনার আমার যতটুকু পারি আমি সবাইকে চেষ্টা করে বাঁচানোর জন্য, আর সবাইকে সিগন্যাল দিয়ে গাড়ি ঢুকানাই। আমি একটু আগে দেখলাম যে ওনারা তো হ্যাঁ, একেবারে হ্যাঁ, বেখালি ছিল। আপনি অনেক চিৎকার করে কিন্তু কথা শুনে না। পাবলিক যখন আসে তখন তারা ওই জিনিসটা ভাবে না যে একটা গেটম্যানে ডাকতেছে আমি সরে আমাদের যাই। গর্ব আপনি, সত্যি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ওয়াসিম ভাইয়ের সাথে কথা বলার পর উপভোগ করতে লাগলাম প্রিয় সেই লাউয়াছড়া জাতীয় উদ্যানকে ঝুঁক ভরে। বর্ষাকালীন সৌন্দর্যের এক ছোঁয়া ছিল যদিও শরতে। হ্যাঁ, এই জিরিতে যেমন ছিল পানি, তেমনি চিরহরিত বনের তার বৈশিষ্ট্য রূপলাবণ্য নিয়ে এখনো দণ্ডায়মান এই শরতে তথা এই আশ্বিনে। বনে ছিল পাতা বিশিষ্ট গাছগুলোতে, আর গাছে গাছে ছিল সেই বানরের আড্ডা। দেখলাম একদল বানর কি যেন নেমে খাচ্ছিল সেই গাছে কিসের গুটা। আর ওই যে মায়ের কুলে শিশুটা, সত্যি অসাধারণ। যেন মানবকুলের একটি মা তার বাচ্চাকে কুলে নিয়ে ঝগড়াঝাটিতে লিপ্ত আছে সংসারিক কাজে, বা ননদের সাথে, বাবি ননদ, বা এইরকম কোনো একটা ঝগড়া। এক পরিবার, এই যে ছোট ছোট আরো দুটি বাচ্চা, ওই বাচ্চার জন্য ফুফুতো বা খালাতো ভাই, ওদের সাথে কি ঝগড়া হয়েছে, আর এই যে মা তাকে কুলে নিয়েছে। আর এই যে একটু দেখুন, এই ঝগড়ার পর খাবারটা দখলের পর বাচ্চাকে কুলে করে এনে আবার খাবারের উপর রেখে দিল মাটা। কি অসাধারণ। আপনারা দেখুন যে এখানে এই বানরগুলো কিভাবে তারা খাদ্য কুড়াচ্ছে আর তাদের পরিবারটা একত্রে কিভাবে চলাফেরা করে। (1892) সালে সেই ব্রিটিশ বেঙ্গল রেলওয়ে কর্তৃক
আসামের সেই দাবির প্রেক্ষিতে, হ্যাঁ, চা বিক্রেতাদের সেই দাবি তথা সেই আসাম অঞ্চল থেকে চট্টগ্রামগামী রেলওয়ে সংযোগের উদ্দেশ্যে যখন ব্রিটিশরা এই সিলেটে রেলপথ স্থাপন করেছিল, ঠিক তার কয়েক বছর পর হতে বৃক্ষরোপণ শুরু করে দিল গ্রেট ব্রিটেনবাসী ব্রিটিশরা। ব্রিটিশ রাজদের সবচেয়ে বড় যে জিনিসগুলো পরিলক্ষিত এই বনে, তা হলো সেই আদিমকালের বৃহত্তাকারের গাছগুলো, বিশেষ করে কিছু সেগুন গাছ। আর নাম না জানা কত ঔষধি গাছ তা বলে শেষ করার মতো নয়। বন্ধুরা, আপনারা দেখুন, আমি কিন্তু গ্লাবাসরা জাতীয় উদ্যানের গহীন বনে চলে এসেছি। এই জিরি দিয়ে আমি অনেক জায়গায় চলে এসেছি। দেখুন কি গহীন জঙ্গল, নিরিবিলি পরিবেশ। এখানে আর কোনো পর্যটক নেই, একাই আমি। আপনাদের এই নিরিবিলি পরিবেশে বনের গহীনের পরিবেশকে উপভোগ করানোর জন্য আমি এমন ব্যবস্থা নিয়ে নিলাম। আপনারা দেখতেই পারছেন আমি গহীন জঙ্গলে আছি। এটি সেই লাউয়াছড়া জাতীয় উদ্যান। আমি হাঁটতে হাঁটতে চলে যাবো আবারও সেই পয়েন্টে। বনের গহীনে কিছুক্ষণ হাঁটাহাঁটির পর আমার মনে হলো একটি কথা। হ্যাঁ, এই সেই গহীন বনাঞ্চল, ব্রিটিশদের সেই ছোট্ট রোপণকৃত গাছগুলো থেকে আজকের এই বনাঞ্চল। সত্যি না, ভাবতে অবাক লাগে। যখন আমরা নিরিবিলি গাছগুলো কেটে উজাড় করি, তখন তারা কি একটা পরিকল্পনা করে চলে গিয়েছিল এই বাংলার বুকে। সত্যি তা আমাদের জন্য এবং তাদের জন্য গর্বের। এটি আরেকটি জিরি, একটি সংকীর্ণ পথ, জিরি নয়। এই পথ দিয়ে কিন্তু এই সামনে একটি জিরিতে যাওয়া যায়। সত্যি বলতে গহীন জঙ্গল কাকে বলে তাই বাংলাদেশের বিখ্যাত এই বনভূমিতে না আসলে আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, এই যে সামনে সেই জিরিটি আপনারা দেখতেই পাচ্ছেন, এখান দিয়ে পানি যাচ্ছে। এরকম জিনিসগুলো আছে অসংখ্য। এখানে একটি পাখির ছবি দেওয়া আছে, লাল সাতশৈলী, এটাকে সাহেলিও বলা হয়। এই পাখিগুলো আসলে এরকম বনাঞ্চলের ভিতরে থাকতো। এখন আমি আসলে তেমন কোনো পাখি দেখতেছি না।
অতঃপর ভিউয়ার্স, আজ দ্বিতীয়বারের মতো আপনাদের কাছ থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে। সেই লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে আমাকে যেতে হবে আবারও শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। যেতে মন না চাইলেও আমাকে যেতে হচ্ছে। অসাধারণ প্রাকৃতিক স্বর্গরাজ্যকে আবারও উপভোগ করে রাস্তার দুধারে এখনো লাউয়াছড়া জাতীয় উদ্যান তথা লাউয়াছড়ার বনাঞ্চলগুলো চোখেই পড়ছে। কি অসাধারণ তার চারপাশ, বিশেষ করে শ্রীমঙ্গল অঞ্চলাধীন এই রাবার বাগানগুলো। তাছাড়া দুধারে রাস্তার পাশে যখন চোখে পড়বে চায়ের বাগান, সত্যি তা মন ভরে যাবার মতো। চোখ ভরে দেখতে দেখতে চলে এলাম সেই শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। তথা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার সাথে চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপতেও ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে।